আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দ। আজ একটি বিপজ্জনক সংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, বাংলাদেশে মানুষের চাহিদা পূরণের জন্য বিভিন্ন রকমের কোম্পানি রয়েছে। তার মধ্যে নিত্য প্রয়োজনীয় কনজিউমার প্রোডাক্টস সার্ভিস দিয়ে থাকে এরকম একটি প্রতিষ্ঠানের নাম আছে সিটি গ্রুপ। এছাড়া আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের বিপজ্জনক প্রোফাইল বেরিয়েছে। তবে আমরা নির্ভরযোগ্য সংবাদপত্রগুলোতে যেগুলো এসেছে সেগুলোর বাইরে কথা বলাটা দেশের আইনে বিপজ্জনক, বা এই ধরনের বড় কোম্পানির বিরুদ্ধে কথা বলাটাও ঝুঁকিপূর্ণ। তারা রাতকে দিনকে রাত করে ফেলে। যেহেতু বিস্তারিত এসেছে, সিটি গ্রুপ সম্পর্কে আজকে একটু কথা বলবো। সিটি গ্রুপের মালিক ছিলেন ফজলুর রহমান। 11 বছর বয়সে তেনার পিতা মারা যাওয়ার পর 42 টাকার একটি পানের দোকান দিয়ে উনি শুরু করেন। পরবর্তীতে উনি অয়েল মিল, অর্থাৎ তেলের মিল, সরিষা তেলের মিল দিয়ে ব্যবসা শুরু করেন সিটি গ্রুপ নাম দিয়ে। এই প্রতিষ্ঠানটি কিভাবে বড় হয়েছে, আমরা অনেক সময় বড় বড় মানুষের অনেক প্রতিভা নিয়ে অনেক প্রশংসা, অনেক গুণকীর্তন গিয়ে থাকি, কিন্তু একটু ইঙ্গিত দিব আপনাদের যে 1958 সালে যে প্রতিষ্ঠানটি মালিক ছিল 11 বছর বয়স, 72 সালে তার বয়স কত হবে? 30-35 বছর বয়স। সে সময় তিনি, এই সময় পর্যন্ত তিনি সম্পদের মালিক হচ্ছে, অর্থাৎ 58, 10, 14, 10, 25 বছর। 25 বছর বয়সে উনি 50,000 টাকার মালিক হলেন 42 টাকা থেকে। কিন্তু ওই সময় লোন পাচ্ছেন তিনি 50 লক্ষ টাকা। 2 বছর পরে আর কি, অর্থাৎ 27 বছর বয়সে। 25 বছর বয়সে তখন উনি মালিক আসছে 50,000 টাকা। 2 বছর বয়সে না 1 লাখ টাকার মালিক হয়েছিল, কিন্তু উনি লোন পাচ্ছে 50 লক্ষ টাকা। এবং 1988 সালে, অর্থাৎ এর 14 বছর পর, 12 বছর পর, অর্থাৎ 39 বছর বয়সে উনি লোন পাচ্ছেন 7 থেকে 8 কোটি টাকা। একটা 0% কি প্রতিভা থাকলে এভাবে এগোতে পারে? তার এগোনোর গতিটা কিন্তু সঠিক না। আপাতত দৃষ্টিতে যেটা বোঝা যাচ্ছে যে একজন মানুষ 39 বছর বয়সে 7 থেকে 8 কোটি টাকার লোন নিচ্ছে, যে ব্যক্তি 0 থেকে শুরু করছে তেলের মিল দিয়ে, এর আগে পানের দোকান ছিল। যাই হোক, এটা যদি ধরে নিই যে তিনি ঠিক আছেন, তো কীভাবে ঠিক আছেন সেটার একটু ব্যাখ্যা করি। তিনি বর্তমান যে ক্রাইসিসে পড়েছেন সেটা হলো ব্যাংক লোন আছে 26,600 কোটি টাকা, যেটা উনি অ্যাভেল করতে পারছেন না। ইনি প্রায় 24,000 কোটি টাকার মতো বৈদেশিক বাণিজ্য পরিচালনা করতেন। বাণিজ্যের রুট দেখে মনে হচ্ছে যে এই ব্যক্তিটি আমেরিকা, ইউরোপ প্রিয়, হয়তো আমেরিকাপন্থী হবে। তেনার ব্যবসা বাণিজ্য প্রায় সবই আটা, ময়দা, সুজি, চিনি, গম, তেল, যেগুলোই আমদানি করেন, মুসুরির ডাউল, সব আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া থেকে আমদানি করেন। কিছু কিছু আমদানি করেন ইউক্রেন ও ইউরোপপন্থী, অন্য কোনো দেশ থেকে উনি আনেন না। তো ওনার এখন 26,600 কোটি টাকা ব্যাংক লোন আছে, আর 24,000 কোটি টাকা ওনার বিভিন্ন
শিল্পনগরীতে ইনফ্রাস্ট্রাকচারাল বা ক্যাপিটাল গুডস, যেটা আর কি, অর্থাৎ বাণিজ্যিক পণ্য উৎপাদনের যে মেশিনারিজ, এই মেশিনারিজে ওনার বিনিয়োগ করা আছে। ওনার ব্যাংক লিমিট আছে 25,000 কোটি টাকা, তো লোন আছে 26,000 কোটি টাকা। তার মানে ব্যাংক লিমিট সমান ওনার লোন আছে, আর 24,000 কোটি টাকা ওনার একটা বিভিন্ন রকম বেসিক শিল্পনগরীতে ওনার আটকানো আছে, জমি কিনা বা বিভিন্ন মেশিনারিজ কিনা বাবদ। আবার 24,000 কোটি টাকা মতো ওনার বৈদেশিক বাণিজ্য পরিচালনা করে। এই 24,000 কোটি টাকার ভিতরে আবার ডলারের মধ্যে বৃদ্ধির কারণে উনি প্রায় 9,000 কোটি টাকা মতো লস পজিশনে আছে। সব মিলে আমার একটা মোটামুটি হিসাব করলাম, উনি প্রায় 30-40,000 কোটি টাকা মতো লস প্রজেক্টে আছে। ওনাকে বাঁচানোর জন্যে, উনি কিন্তু একটা মিডিল ক্লাস শিল্প প্রতিষ্ঠান, ওনার শ্রমিক সংখ্যা 30,000 মতো। বাংলাদেশের বসুন্ধরা বা এর কাছাকাছি যে গ্রুপ প্রতিষ্ঠানগুলো আছে, যেরকম প্রাণ, আরএফএল, বেক্সিমকো, মেঘনা গ্রুপস, এরা আকিজ গ্রুপ, এগুলো 50,000, 1 লাখ শ্রমিক নিয়ে। ইনি মিডিল ক্লাসের একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটাকে বাঁচানোর চেষ্টা করছে। 36টি ব্যাংক দিয়ে একটা কনসোর্টিয়াম গঠন করে ওনাকে লোন দিবে, নতুন করে চিন্তা করছে। এই লোন দেওয়ার এসক্রো অ্যাকাউন্ট ব্যবহার করা, অর্থাৎ 36টি ব্যাংক মিলে একটা অ্যাকাউন্ট করবে। এই অ্যাকাউন্টে উনি টাকা ওঠাবে, টাকা জমা দেবে। তা ব্যাংক যে লোনটা দেবে, লোনের ক্রয় বিক্রয় করে 100 টাকা জমা দিলে 80 টাকা ফেরত পাবে, আর 20 টাকা এখানে লোন রিকভারিতে ব্যবহার করা হবে। মানে এটা অভিনব লোন পদ্ধতি, মানে এটার কোনো বাংলাদেশের আইন কানুন মেনে এই লোনটা দেওয়া হবে না। তারপরে সন্দেহ করা হচ্ছে যে এই প্রতিষ্ঠানটা আর উঠে দাঁড়াবে না। আমরা চাই উঠে দাঁড়াক, বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানগুলো হট করে পড়ে গেলে ঝামেলা। একটু হালকা আপনাদের ইঙ্গিত করলাম, এরকম করে বাংলাদেশের বসুন্ধরা গ্রুপ বলেন, প্রাণ, আরএফএল গ্রুপ বলেন, এরা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, বিভিন্ন ক্যাপিটাল মেশিনারিজ কিনেছে। এবারে 9%, 6% যখন প্রফিট শেখ হাসিনা ব্যাংকে চাপ দিয়ে ব্যাংকের থেকে বের করে দিয়েছিল, সে সময় হিউজ পরিমাণে টাকা নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে খাটাইতেছে। এখন না পারছে ব্যাংকের শোধ করতে, এরা না পারছে নিজেরা খাড়াইতে। মনে করেন আপনার কাছে 1 লাখ টাকা আছে, আপনি 1 লাখ টাকার একটা মেশিন কিনলেন, কিন্তু ওই 1 লাখ টাকার মেশিন কিনলে তো হবে না, আপনার তো 5 লাখ টাকার পণ্য উৎপাদন করতে হবে। এই টাকা তো আপনার কাছে নাই। এখন আপনার যে ব্যাংক লিমিট ছিল তো 50,000 টাকা, এখন তো আপনি আর ব্যাংক থেকে পাচ্ছেন না টাকা। সুতরাং 1 লাখ টাকার মেশিন আপনার পড়ে আছে, ব্যাংকের লোনও দিতে পারছেন না, প্রোডাক্ট উৎপাদন করতে পারতেছেন না। তো সংক্ষেপে আছে, বাংলাদেশের 9-6% লোন দিয়ে শেখ হাসিনা এই ভয়ানক অবস্থাটা তৈরি করেছে। এরা দ্রুত টাকা পয়সা নিয়ে বিভিন্ন ক্যাপিটাল মেশিনারিজ কিনেছে। আবার কেউ কেউ সুযোগ বুঝে কিছু টাকা পাচারও করে দিয়েছে, কোনো কারণে যদি সরকার পড়ে যায় বা বিভিন্ন ঝামেলায় পড়ি, তো ওই দেশে যেন যেয়ে থাকা যায়। প্রিয় ভাইরা, এই ধরুন 6টি ব্যাংক মিলে এই ব্যাংকটা, এই সিটি গ্রুপকে 36টি ব্যাংক মিলে, 36টি ব্যাংক কল্পনা করা যায়। ওই একটা ব্যাংক, 2টা ব্যাংক, 5টা ব্যাংক ওকে টাইনে উঠাতে পারতেছে না, 36টা ব্যাংক লাগবে ওকে টাইনে উঠাতে। এই 36টা ব্যাংক একে টাইনে উঠাবে জনগণের টাকা দিয়ে। যদি মার খায় তাহলে টাকা মারে। আর প্রতিষ্ঠিত আদ্দিন হসপিটাল এটাকে বন্ধ করে দিচ্ছে। যারা নিজের পায়ে দাঁড়িয়ে থাকে, কম দামে মানুষকে সেবা দেয়, নিজের পায়ে দাঁড়িয়ে থাকে প্রতিষ্ঠান বাংলাদেশে নেই বললেই চলে। এই আদ্দিন, ইবনে সিনা, ইসলামী ব্যাংক, এগুলো মানুষের, সাধারণ মানুষের প্রতিষ্ঠান, এগুলো নিজের পায়ে দাঁড়িয়ে আছে। আর যেগুলো দেখছেন আপনারা সব এই ব্যাংক লোনের উপর দাঁড়িয়ে আছে। এরা একসাথে ক্লাবস করলে দেশ ও দেশের মানুষ নিয়ে দুর্ভিক্ষে নিপতিত হবে, এবং সেই পর্যায়ে আছে। বর্তমান সরকার একে ঠিকমতো ডিল করতে পারবে কিনা এটা এখন দেখার বিষয়। সরকারের ইন্টেলেকচুয়াল ফাংশন যারা লিড করে, তারা যদি যথাযথ ঐক্য ধরে না রাখতে পারে জাতি সত্তার ভিতরে, দেশে যদি আবার
রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, জামাত এবং বিএনপির মধ্যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়, তাহলে শুধু ব্যাংক খাত না, আপনাদের একটা উদাহরণ দিলাম, আরও আছে। এই সিটি গ্রুপের মতো প্রতিষ্ঠান আসমানের রশি বাঁধায় টানলেও উঠবে না। 36টি ব্যাংক লাগে যাকে টাইনে ওঠাতে, সেই প্রতিষ্ঠান যদি পড়ে যায় ব্যাংক সহ পড়বে। ব্যাংক সহ পড়া মানে শত কোটি মানুষ এর সাথে পড়বে, তাদের ইনকাম হারাবে, জিনিসপত্র দাম বেড়ে যাবে, কিনতে পারবে না, না খেয়ে মারা যাবে। একটা দেশ দেউলিয়া হওয়ার মতো একটা যতগুলো মেকানিজম থাকে, এগুলো ধীরে ধীরে এগিয়ে আসছে। এর প্রধান কারিগর অবশ্যই ফ্যাসিস্ট সরকার, তারা এই কারিশমেটিক ফাংশনগুলো তৈরি করেছিল, যে কোনো কারণে যদি তারা না থাকে তাহলে দেশ কেউ চালাতে পারবে না। মানে তারা প্রাতিষ্ঠানিক অবকাঠামোগুলো ধ্বংস করে দিয়ে নিজেদের হাতে নিয়েছিল। যেরকম রাষ্ট্রীয় মেকানিজম, পুলিশ, আর্মি, বিডিআর, সব আমলিগ। যদি আমলিগ না থাকে এরা কাজ করবে না। ঠিক এরকম শিল্প কারখানার টাকা পয়সাগুলো, শিল্প প্রতিষ্ঠানের টাকা পয়সাগুলো এমনভাবে ব্যাংক বিমার মাধ্যমে বের করে নিয়েছে, বড় বড় ক্যাপিটাল মেশিনারিজে বিনিয়োগ করেছে, দেশে বিদেশে বিনিয়োগ করেছে, যে তারা চালাতে পারবে। তারা তো জানে সব, এই তোরা না টাকা দিলাম, তুই সিঙ্গাপুরে রাখছিস, ওখানে বিজনেস করছিস, ওখানে থেকে তো ট্যাক্স দিতে হবে, তো ওই কথা তো বললে হবে না, তুমি এখানে নাগরিক না, তুই সাইপ্রাসের নাগরিক, তুমি বাংলাদেশের নাগরিক না, এই কথা বললে হবে না। ওদের সাথে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ফাংশন থাকে, ওরা চালাতে পারবে, ওরা কথা রাখবে, এইভাবে সেট আপ করেছে। এখন সেই ফ্যাসিস্ট বিদায় নেওয়ার পর দরকার ছিল জাতীয় ঐক্য। জাতীয় ঐক্যের সরকারও দরকার ছিল, সেটা হয় নাই, বিভেদের সরকার তৈরি হয়েছে। যদি সম্মিলিতভাবে তুলে ধরতে না পারে, সম্মিলিতভাবে কাজ করতে না পারে, তাহলে দেশের সব কয়টি শিল্প প্রতিষ্ঠান এরকম ভেঙে পড়বে, সাথে ব্যাংক বিমা ভেঙে পড়বে, দেশে একটা দুর্ভিক্ষময় পরিস্থিতি তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাজনৈতিক অঙ্গনের স্থিতিশীলতা এবং একে অপরের প্রতি সৌহার্দ্য, সম্প্রীতি, ফ্যাসিস্ট বিরোধী যত শক্তি আছে ঐক্যবদ্ধভাবে থেকে দেশকে এগিয়ে যদি নিতে না পারে, তাহলে যে বিপদ আছে, এই বিপদ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুক্তি দান করে এবং সবাইকে ঐক্য হয়ে কাজ করার তৌফিক দান করে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।